সুস্বাগত বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি মনের আয়না দিয়ে দেখতে পাই আপনারা সবাই ভালো আছেন। তো দীপঙ্করদা আজকে নিয়ে এসছে 1050, সেই সোনারায়ণ মার্কা সেট। সোনারায়ণ আমার পিছু ছাড়ছে না, আমিও সোনারায়ণের পিছু ছাড়বো না। আগে আজকে ফল্টে মানে ফল্ট তো নিশ্চয়ই বলবো কি জন্য এসেছিল। প্রায় 5-6 মাস আগে এটা দিয়ে গেছিলেন, এবার হয়েই গেছে, ভেরি রিসেন্ট। আরো একটা সেট ছিল, সেটাও হয়ে গেছে, দিয়ে দেবো। তো সোনালি ছিল। তো আজকের ম্যাটারটা হচ্ছে, অনেকে আমার কাছে জানতে খালি চাইছেন যে স্যার আপনি তো ফল্ট দেখাচ্ছেন, কি করে সলভ হচ্ছে, কিন্তু হাউ টু ফল্ট ফাইন্ড। তো সেটা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমত আপনাদের ইলেকট্রনিক্সের একটা ভারী জ্ঞান থাকতে হবে। তারপরে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স দুর্দান্ত ভাবে, মানে বেশ ভালো পরিমাণের থাকতে হবে, ভারী থাকতে হবে, তাহলে ফল্ট ফাইন্ডিং। আর তার সঙ্গে আমার তো সোনারায়ণের ওপরে অনেক অনেক ভিডিও আছে। সবকটা ভিডিও যদি দেখেন, আমার তো মনে হয় আর কিছু দরকার হয় না, কারণ অনেক রকম প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে টেক বাংলা ডিজি সফটে। তো সেই ভিডিওগুলো যদি আমার বন্ধুরা যদি ফলো করেন, আশা করি অনেক কমন ফল্ট আপনারা পেয়ে যাবেন এবং অনেক সেটই আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। তারপর তো আমি রইলামই। তো আজকে এইবারে এইবারে আসছি এই স্টেজ সম্পর্কে এবং ফল্ট সম্পর্কে, কি করে কিছু ধারণা আপনাদের আবার দেব। অনেক ভিডিওতে দেওয়া আছে। এটা একটি সম্পূর্ণ অ্যাম্পলি ডেক উইথ রেকর্ডিং। এইখানে ডেক মেকানিজম ইম্পোর্টেড, আগের দিকে ইম্পোর্টেড ইউজ করতো, তারপরে এটা এলিনো ইউজ করা হয়েছে। এলিনো মেক ইন ইন্ডিয়া, কিন্তু যথেষ্ট ভালো ডেক মেকানিজম। এটাও কপি, কিন্তু একটা বিদেশি সাউথ কোরিয়ান ডেককে কপি। বিদেশি যে ডেক মেকানিজম, তার নাম হচ্ছে AN57। সেই 57 ডেকটাকে পুরো কপি করেছে, কিন্তু যথেষ্ট ভালো কপি। মানে এই যখন তৈরি হতো আজ থেকে 20 বছর আগে, তখনই মেক ইন ইন্ডিয়া ছিল। এখন কি মেক ইন ইন্ডিয়া আছে আমার জানা নেই, আপনারা জানার থাকলে আমাকে জানাবেন। তো মূলত এটি একটি এনপিএন এবং পিএনপি বেসড একটি অ্যাম্পলিফায়ার, যা ড্রাইভার সেকশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এইগুলো ড্রাইভার। আবার এরা অন্য মডেলে একই আউটপুটের ট্রানজিস্টার, মিডিয়াম টাইপের ট্রানজিস্টার, ওই 5296, 5294 এসব ব্যবহার করা হয়েছে, 6107 এই টাইপের। তো সেক্ষেত্রে এইখানে আবার ওই টিডি একটা ফিলিপসের চিপও ব্যবহার করা হয়েছে কিন্তু কিছু কিছু সেটে। তো আমার মতে ওই চিপটা ব্যবহার না করে ফুললি ট্রানজিস্টারাইজ করলে কি হবে, সারা জীবনের জন্য রিপেয়ারেবল আপনার হাতে থাকলো। এবার ওই আইসিটা পাওয়া না গেলে, আপনার ওই আইসিটা পাওয়া যাচ্ছে না, আমার কাছে কিছু আছে কিন্তু পাওয়া যাচ্ছে না, ওই আইসিটা না পাওয়া গেলে, মানে এগুলো সব পাকামো বলে আর কি। এই একই অ্যাম্পলিফায়ার, একই ওয়াটেজের, ধরুন 25 + 25 ওয়াট, সেক্ষেত্রে কি করলো, কোনো সময় ফুললি ট্রানজিস্টারাইজ করলো, কোনো সময় টিডিএ সিরিজের একটা ফিলিপসের আইসি ড্রাইভার হিসেবে ইউজ করেছে, প্লাস তার সঙ্গে ট্রানজিস্টারও আছে। তাই এই সার্কিটটাকে আমি বেশি ভালো বলবো, কারণ কি, এটা আপনি যদি আইসি যদি না পান, ট্রানজিস্টার তো পাবেন, আর ট্রানজিস্টারের সাবস্টিটিউট পেয়ে যাবেন, পাবেন। এটা গেল অ্যাম্পলিফায়ার সেকশন। এইটা পাওয়ার ট্রান্সফর্মার, এখান থেকে দুটো সাপ্লাই ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে মেনলি অ্যাম্পলিফায়ারের জন্য, আর একটা হচ্ছে এইসবের জন্য। তো এক্ষেত্রে এইখানে একটা আইসি আছে, যেটা কিনা যে আগে সারাতে গেছিল, চেঞ্জ নাম্বারটা আমরা বুঝতে পারিনি, উল্টো পাল্টা মানে 8 পিনের আইসি দেখেছে, কোনো একটা অপারেন্ট লাগিয়ে দিলেই ভেবেছে চলবে। যা গিয়ে সেটা তার ভুল, সেই ধারণা তার ভুল ছিল, সেটা আমাকে করতে হয়েছে। অত্যন্ত খারাপ অবস্থায় সেটি এসেছিল, অত্যন্ত খারাপ অবস্থায়, তার জন্যই এত মাস পড়েছিল। এত মাস কি আর এটা ফেলে রেখেছি আমি ইচ্ছে করে?
তারপরে এখনো কোনো টাইম পাইনি, কিন্তু আমারই নিজেরই খারাপ লাগছিল যে এতদিন পড়ে আছে, অনেক কাজ ছেড়ে দিই তারপর আবার কাজটা ধরলাম। তো যে জায়গায় আসছি, এইটা মূলত হচ্ছে আপনার হেড ফ্রি উইথ রেকর্ডিং, কিন্তু এইটার ক্ষেত্রে 2066 এ কিন্তু 2066 যেটা সমাধানের, সেটা কিন্তু আরো উন্নত মানের। এই জায়গাটা প্রিটা দুটো আইসি মিলে প্রিটা করেছে, মানে খুবই উন্নত মানের করেছে। আর এখানে হচ্ছে যে অক্সিলারি পাওয়ার সাপ্লাইটা, একটাই পাওয়ার সাপ্লাই, সেটা দুটো একটা, এইখানে একটা ট্রানজিস্টার দিয়ে স্টেপ ডাউন করিয়ে, অক্সিলারি পাওয়ার সাপ্লাইটা খুব হাই নিয়েছে, কখনোই দরকার ছিল না অত হাই নেওয়ার। প্রায় আপনার মানে ডিসি হওয়ার পর প্রায় 30 ভোল্ট হচ্ছে, সেইটাকে দিয়ে স্টেপ ডাউন করিয়ে এই মোটরে এসছে একটা 12 ভোল্ট নেওয়া হয়েছে। আর এইখানে একটা স্টেপ ডাউন করিয়ে টোটাল, এইখানে একটা দেখুন একটা প্রি আছে ছোট্ট, এই যে দেখুন বাফারিং হিসাবে এই একটা প্রি আছে। আর এটা আছে হেড, আপনার রেকর্ডিং প্লেব্যাক বোথ সাইডের আছে। আর এই সেটটাতে ফোনও হয় না, ঠিক আছে বন্ধুরা। তো সেক্ষেত্রে আর একটা আইসির কোনো প্রয়োজনই নেই। কিন্তু আমার মতে এই এই টাইপের অপ অ্যাম্প গুলো সাধারণত 8 ভোল্ট থেকে 20 ভোল্টের মধ্যে চলে, মিনিমাম 8 ভোল্ট, ম্যাক্সিমাম 20 ভোল্ট। সেক্ষেত্রে সোনোডাইন ইউজ করেছে ম্যাক্সিমাম ভোল্টটাই, মানে 20 ভোল্ট তো 20 ভোল্টই দিয়েছে। এইখান থেকে ওই 30 ভোল্টটাকে আবার স্টেপ ডাউন করার পরে 24 ভোল্ট করলো, 24 ভোল্ট করে রেজিস্ট্যান্স দিয়ে সেটাকে ড্রপ করে কি করলো, 20 ভোল্ট করলো, 20 ভোল্ট করে রেখে দিল। আমার দেওয়ার দরকার নেই, 15 ভোল্টের মধ্যেই, 12 থেকে 15 ভোল্টের মধ্যেই থাকা উচিত। আর তার জন্য সোনোলাইন যখন এই টাইপের সেটগুলো আসে, এই আইসি গুলো ভুটভাট খারাপ বেরোয়, প্রচুর খারাপ বেরোয় এই আইসি বা অন্য টাইপের অপ অ্যাম্প আইসি ইত্যাদি আইসি গুলো কিন্তু খারাপ বেরিয়ে যায়, কারণ ওরা ম্যাক্সিমাম ভোল্টেজটাকে দিয়ে অপারেট করেছে। যা গিয়ে অনেকের মতামত আবার শুনতে হবে আমাকে, আপনি সোনোডাইনের ভুল ধরছেন। আরে ভুল ছিল তো ভুল ধরছি। তো এটা গেল বন্ধুরা, প্রচুর ট্রানজিস্টার এখানে ইউজ হয়েছে দেখা যাচ্ছে। এই ট্রানজিস্টার গুলো এইখানে 4টে বাফারিং করছে দেখতে পাচ্ছি, 1 2 3 4টে, 18 15 দিয়ে। বাকি এইখানে দেখুন 1 2 3 4টে, এইখানটা 4টে ট্রানজিস্টার, মানে এই 1 2 3 4টে, আবার এখানে 1 2। তো এখানে আমি ধরে নিলাম স্টাডি করেছি 1 2 3 4কে নিয়ে এই প্রি থেকে, কারণ হেড প্রি যখন করবে তার ফ্রিকোয়েন্সি অনেক হাই হতে হবে, সেই ফ্রিকোয়েন্সি হাই করার জন্য এই 4টে ট্রানজিস্টার ইউজ করা হলো। তো আমি জানি না তারপরেই এই দুটো কেন ট্রানজিস্টার ইউজ করলো, আমার ঠিক মানে আমি আপাতত ঠিক বুঝতে পারিনি। ওখানে দেখুন দুটো, 1 2, এখানে 3টে আছে। এখানে দুটো ডায়োড নেওয়া হয়েছে IN4148। এখানে গেন কন্ট্রোল করার জন্য দুটো প্রিসেট রাখলো। এটা কিন্তু কোনো রিলেটেড উইথ রেকর্ডিং সেকশন না। আবার এখানেও গেন কন্ট্রোলের জন্য দুটো প্রিসেট রাখা হলো। তো হতে পারে মেবি যখন টেপ টেপ অর্থাৎ ক্যাসেট চালাচ্ছি, হাই ফ্রিকোয়েন্সি হওয়ার জন্য সেই ফ্রিকোয়েন্সি, মানে যদি কোনো নয়েজ মানে ক্যান্সেল করতে হয় আর কি, ক্যান্সেলেশন নয়েজ ক্যান্সেল করার জন্য মেবি হয়তো এই ট্রানজিস্টার গুলোকে ইউজ করা হয়েছে। তো আমার মতে আমি দেখলাম যে এইখানে যে ট্রানজিস্টারটা এই প্রি থেকে যখন হাই ফ্রিকোয়েন্সিতে তুললো, মানে উপযুক্ত ফ্রিকোয়েন্সি ফর হেড, তো এই ট্রানজিস্টার গুলোই ঠিক ছিল। জানি না কেন ইউজ করেছে, আরো ভালো করে স্টাডি করলে হয়তো ধরতে পারবো যে এর সঙ্গে তুলনা করলে 4066 এর ক্ষেত্রে আমি দেখেছি এত ট্রানজিস্টার ইউজ করেনি, দুটো আইসি ইউজ করেছে, সেক্ষেত্রেই যথেষ্ট, মোর দ্যান এনাফ হয়েছে। তো আপনারা জানলে কেউ নিশ্চয়ই জানাবেন। আর এই কয়েলগুলো ইউজ করা হয়েছে, এটা লাস্ট তো অসিলেটর বায়াসিং করার জন্য, ইরেজিং অসিলেটরের জন্য। আর এই দুটো মূলত রেকর্ডিং ফিল্টারেশনের জন্য ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে
এইখানে যেমন ক্যাপাসিটার, পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে 2200। তো 2200 ঠিকই আছে। এখনকার অ্যাম্পলিফায়ার হলে বলতো দেখুন 10,000 লাগাচ্ছি, 15,000 লাগাচ্ছি, 20,000, এটা কোনো কথাই না। অ্যাম্পলিফায়ারে ওয়াট অনুযায়ী, অর্থাৎ এর ভোল্টেজ আর অ্যাম্পিয়ার অনুযায়ী আপনাদেরকে কন্ডেন্সার লাগাতে হবে, ক্যাপাসিটেন্স মানে আপনাকে হিসেব করতে হবে। তো যা গিয়ে এইখানকার ওয়ারিং এর অবস্থা খুব খারাপ ছিল। এমনি সমনারায়ণের ওয়ারিং এদিক থেকে সেদিক থেকে, এদিক থেকে সেদিক থেকে সব জাম্পিং হিসাবে লাফায়। তো সেক্ষেত্রে আমি বেশ কিছু ওয়্যার নষ্ট হয়ে গেছিল, সেগুলোকেও পাল্টেছি এবং কিছু ওয়্যারিং বাদ দিয়েছি। বাদ দিয়ে, যেগুলো বাদ দিলেও চলবে বা কখনো আবার নিশ্চিকেও নিতে হয়েছে আমাকে। তো আগের যে ভদ্রলোক দেখেছিলেন, মানে বেশ ইচ্ছা মতো ঘাঁটাঘাঁটির মানে স্কোপ পেয়েছিলেন আর কি। আমি যে স্কোপটা মানে রাখি না এবং রাখতে চাইও না। তো এমনকি এখানে যে ইকুয়ালাইজার পোর্শন, অর্থাৎ এই ইকুয়ালাইজারটা মানে একটা আইসি দিয়ে, এবং অত্যন্ত মানে যাদের এই সেট আছে তারা খুব ভালো করে জানে যে এই ইকুয়ালাইজারটা কিন্তু একেবারেই ভালো না। এর থেকে যেমন সোনাইনের অনেক মডেল আছে যেগুলো অ্যাক্টিভ বেস ট্রিবিল দিয়ে, আর সেক্ষেত্রে যদি এই সেটেও অ্যাক্টিভ বেস ট্রিবিল, যেমন ধরুন এই ধরনের একটা সেট আমি উদাহরণস্বরূপ বলা যেতে পারে 20 2061 নাকি, না না, এমনকি না 2065-এও যেমন অ্যাক্টিভ টোন কন্ট্রোল রাখা হয়েছে। তো সেক্ষেত্রে যদি এই সেটটা রাখতো, আমার মনে হয় মানে অনেক বেশি ভালো সাউন্ড আমরা পেতাম আর কি। তো যেটা করেছে করেছে, এইটা অ্যাকচুয়ালি লাস্টের দিকে খুব সস্তা করার জন্য, এমনকি দেখা গেছে এই একই অন্য মডেল, এটা হচ্ছে 1050, আবার 1080 আছে। একই সেটে দেখা যাচ্ছে এইখানে এলইডি বার গ্রাফ ডিসপ্লে আছে, আবার কোনোটাই নেই, তখন মডেল সেই অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। এখানে এই পিসিবিতে একদম দিব্যি ওই বার গ্রাফ ডিসপ্লে লাগাবার জন্য লেফট চ্যানেল রাইট চ্যানেলের জন্য দুটো আইসি লাগাবার জায়গা আছে, যেখানে কিনা ব্ল্যাঙ্ক আছে আর কি। তো যাক গিয়ে এইগুলো নিয়ে মাথা ব্যথা না, মেন লাস্টে হচ্ছে আউটপুট। অ্যাম্পলিফায়ারটা নো ডাউট যথেষ্টই ভালো, মানে আউটপুট ভালো। প্রি অ্যাম্পলিফায়ারটা, এই সেটটাতে প্রি অ্যাম্পলিফায়ার মানে অর্থাৎ বেস টিবিল বা ইকুয়ালাইজেশনের ক্ষেত্রে ইকুয়ালাইজারটি মোটেও ভালো না। সেক্ষেত্রে আমি বহু সেটে করেছি, আপনারা দেখেছেনও যে এখানে অ্যাক্টিভ বেস টিবিল, আর এর ভলিউম প্রচুর খারাপ হয়, কারণ যে ধরনের এরা ভলিউম ইউজ করে, এই ধরনের ভলিউম ইউজ করে এই 6 পিনের অন বোর্ড ভলিউম কন্ট্রোল। তো এই ধরনের ভলিউম কন্ট্রোলগুলো এখন মোটেও ভালো আসছে না, একদমই ভালো আসছে না। আর এইটা কেউ ওই ভদ্রলোক, মানে কোনো ভদ্রলোককে সারাতে দিয়ে তার চেষ্টা করেছিলেন। এইখানে ওই এই ভলিউম কন্ট্রোলগুলো খুবই সস্তা এবং একদম ভালো কোয়ালিটি না, এবং এটা হচ্ছে ব্যালেন্স কন্ট্রোল, যেটা খুব সস্তা, যেটা কিনা ভালো হয় না। যেটা অরিজিনাল লাগানো থাকে সেটা তবুও এর থেকে অনেক ভালো। আর এক্ষেত্রে আমরা খুব ভালো মানের ডুয়েল হচ্ছে, দেখতেই পাচ্ছেন মেটাল শ্যাফট, এটা এলকনের লাগানো হয়েছে। এলকনে সব লাগানো হয়েছে। এটা মূলত বেস টেবিল হিসাবে ইউজ করা হয়েছে। তো অনেকে ভাবছেন যে একটা ইকুয়ালাইজারকে বাইপাস করা খুব একটা সোজা না, আবার যারা কাজ জানেন তাদের কাছে খুবই ইজি হবে যে কি করে বাইপাস করে, অথচ বাকি বাইপাস করার পরে ইনপুট আউটপুট খুব ভালো করে আপনাকে দেখতে হবে, ফলো করতে হবে বাইপাস করতে গেলে, এবং সাপ্লাইটা কোত্থেকে নেবেন সেটাও দেখতে হবে। সাপ্লাইটা আমি এইখান থেকে 12 ভোল্টের যেটা সেটাই নিয়েছি। তারপর এইখান থেকে সাপ্লাই গুলো, যেটা সর্বোচ্চ সাপ্লাই ওরা 20 দেয়, সেখানেও আমি একটু স্টেপ ডাউন করিয়েছি। তারপরে সেটটা একটা ভালো জায়গায় মোটামুটি পৌঁছেছে। আর এক্ষেত্রে আপনাকে এই পট ভাববেন যে এটা পাচ্ছি একই জায়গায় লেগে যাচ্ছে, সেইখানে নব ম্যাচ করা, এইগুলো সব গোল শ্যাফটে আছে। নব ম্যাচ করাতে গিয়ে আগেকার দিনে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির বড়, এগুলো কিন্তু 14 ইঞ্চি না, বড় 20 ইঞ্চি, তখন প্রথম প্রথম এই নব একটা কেটে কুটে এখানে একটা কাগজের চিপ বানিয়ে আঠা দিয়ে এইভাবে লাগানো ছিল, মানে আর কি বলবো। আর এখানেও ঘষে টসে
ওর এইটা হচ্ছে অরিজিনাল লক ছিল, লাগাবার চেষ্টা করেছে। এনিওয়ে আমি ডাইরেক্টই এতে লাগিয়েছি। আর এইখানে সুইচের অংশগুলো, এই যে নবগুলো সব কটা গোড়া ভাঙা ছিল, অনেক কষ্টে তামার তার দিয়ে পেঁচিয়ে অ্যাডহেসিভ ইউজ করে অনেক কষ্টে এগুলোকে ঠিক করা হয়েছে। ডেক মেকানিজমের প্রবলেম ছিল। তো এই ডেক মেকানিজম আপনাদের তো বললাম এলিনের ফ্রন্ট লোডিং TN57 কপি। তো খুবই ভালো ডেক মেকানিজম। এই মেকানিজম সারাতেও আপনারা মানে মানে ইজি, সারানো খুব ইজি। তো সেক্ষেত্রে একটা বলা যেতে পারে যে এই ধরনের যদি মডিফিকেশন করেন, মানে অর্থাৎ এই ইকুয়ালাইজারকে বাদ দিয়ে খুব ভালো ডুয়েল অপ অ্যাম্প দিয়ে যদি একটা অর্থাৎ টোন কন্ট্রোল সার্কিট বানানো যায়, এবং এটা ভলিউম হিসাবে এবং এটা ব্যালেন্স হিসাবে যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু সেটটা খুবই সাকসেসের দিকে যাবে। এবং কাস্টমারও, আমি বহু কাস্টমারকে এর আগে এই ধরনের প্রবলেমে তাদেরকে করে দিয়েছি এবং দে আর অল হ্যাপি হ্যাপি হ্যাপি। তো সেক্ষেত্রে মানে কোনো প্রশ্নই হয় না। বরং কাস্টমার আমাকে নিজে আমার ভিডিওতে, ওই ভিডিও দেখে যে এই ধরনের সেটা আপনি ইকুয়ালাইজারকে বাদ দিয়ে, আর সবচেয়ে হচ্ছে ইকুয়ালাইজারের সুইচগুলো এত খারাপ হয়, মানে একটু তুলছেন আটকে যাচ্ছে, যেগুলো একটু তুলছি আটকে যাচ্ছে, যে এটা তো উঠছেই না। আর এই ধরনের ভেরিয়েবল পট আপনি মার্কেটে অত সোজায় ভালো কোয়ালিটির পাবেন না। তো সেক্ষেত্রে কাস্টমাররা আমাকে নিজেই এসে বলছে যে আপনি যে ধরনের পট ইউজ করছেন ওই পট দিয়ে আমাদেরকে ইকুয়ালাইজারকে বাইপাস করে আপনি বেস টেবিল করে দিন। বেশ। আর ভদ্রলোক ক্যাসেটও চাইছিলেন, ক্যাসেট রেডি হয়ে গেছে, বেস টেবিল হয়ে গেল, সব সেট রেডি হয়ে গেল। এবারে ভদ্রলোকের লাস্টের উনি একটা বায়না করলেন, অনুরোধ করলেন যে ওনার যে আরেকটি ডেক আছে সেই ডেকটা শুধু অনলি ফর প্লেব্যাক অ্যান্ড রেকর্ডিং, মানে অ্যাম্পলি ডেক না। তো সোনাইনের ওই মডেল গুলো মনে আসছে না, 2001 কি এরকম কিছু হবে। তো সেক্ষেত্রে উনি বললেন যে এখানে এমন একটা ব্লুটুথ ভালো ব্লুটুথ ভার্সন 5 বা 5.1 লাগান, যেটা কিনা ব্লুটুথ গান বাজিয়ে আমি এইখান থেকে ওইটা ডাবিং করতে পারবো। তো সেটাও করে দিলাম। এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন না, একটা ব্লুটুথ চিপ লাগানো হয়েছে। তো সেক্ষেত্রে আমার একটা 5 ভোল্ট দরকার ছিল, এখানে 5 ভোল্টটা নিয়েছি। 5 ভোল্টটা নিয়ে এখান থেকে নিয়ে এখানে দেওয়া হয়েছে। তো হওয়ার পরে আরো পুরো সার্ভিসিং বাকি আছে। আমার সার্ভিসিং আপনারা তো দেখেছেন। সে টিচি আজকে এক ভদ্রলোক সেট নিয়ে গেলেন, বলছেন সেট চিনতেই পারছি না, এত ভালো সার্ভিসিং করেছেন। এনিওয়ে, তো ভিডিওটা যথেষ্টই লেন্থ বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার কিছু করার নেই। নেক্সট আবার সুযোগ পেলে আপনাদের কাছে নিশ্চয়ই আসবো। তবে যারা সোনলাইন সম্পর্কে কন্টিনিউ যদি আমার ভিডিওগুলো দেখেন, সোনলাইন সম্পর্কে একটা বেশ ভালো আপনাদের একটা ধারণা জন্মে যাবে যে হাউ টু সলভ, কি ধরনের প্রবলেম আসলে কি ধরনের আপনারা সলভ করবেন। তো একটা ভিডিওতে সত্যি সব দেখানো কখনোই সম্ভব হয়ে ওঠে না, যতটা পারি দেখি। আর প্রত্যেকটা ভিডিও আপনারা একটু একটু যদি দেখেন, মানে মানে তাতেও মনে হয় অনেকটা জ্ঞান পাবে। আর আমাদের তো ধৈর্য পর পর কমে যাচ্ছে যে আমরা কোনো ভিডিওই পুরোটা দেখি না, কিন্তু এরকম আছে যেগুলো প্রয়োজনীয় ভিডিও পুরোটাই দেখা উচিত, তবেই আপনারা সম্পূর্ণ ভাবে জ্ঞান লাভ করতে পারবেন। যাক, আজ এটুকুই, সেটটা দাঁড়িয়ে গেছে, এবার খুব তাড়াতাড়ি ফোন পাবে, দিয়ে দিতে পারলে বাঁচি। মানে আমার ওয়ার্কশপে বলুন, বাড়িতে বলুন, রাখার একদম জায়গা নেই। আর যে সেট একটা নিয়ে যাচ্ছে, পরের বার যেই হয়ে যাচ্ছে আবার একটা, মানে আমি অবাক লাগছে, একজনের কাছে একটা সেট নেই, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা করে, সবই কি খারাপ, মানে একটা করে সেট নিয়ে যাচ্ছে, দুটো করে বা একটা করে নিয়ে যাচ্ছে। আমি অনুরোধ করছি যে এবারটা নিয়ে আসবে না, অন্তত একটা মাস টাইম দিন। না দাদা, অনেক দূর থেকে যাচ্ছি, একটা নিয়ে চলে এলো। এই করে করে মানে আমার অবাক লাগে, মানে কত সেট আছে মানুষের কাছে যে একটা সেট নিয়ে যাচ্ছে আবার একটা বা দুটো করে দিয়ে যাচ্ছে সারা দিন। এনিওয়ে, আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, বড়দেরকে শ্রদ্ধা করুন, ছোটদেরকে ভালোবাসুন। এটাই অ্যাকচুয়ালি আমাদের, মানে কি বলবো, ভালোবাসা বলুন, কাম্য, এটাই আমাদের ব্যবহার হওয়া উচিত। প্রত্যেকে ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।